আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশের বাজেটকে আমরা সাধারণত আয় ব্যয়ের হিসেবে দেখি, কিন্তু বাস্তবে বাজেট কেবল অর্থ মন্ত্রণালয়ের একটা আর্থিক দলিল নয়। এটা একটা রাষ্ট্রের রাজনৈতিক অগ্রাধিকার, অর্থনৈতিক দর্শন এবং সামাজিক চুক্তির প্রতিফলন। একটা সরকার তার নাগরিকদের জন্য কি করতে চায়, কোথায় বিনিয়োগ করতে চায়, কাদের পাশে দাঁড়াতে চায় এবং ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে কল্পনা করে, তার সবচেয়ে সুসংগঠিত প্রকাশ ঘটে বাজেটের মধ্য দিয়ে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সেই অর্থে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বার্তা বহন করছে। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এর মাধ্যমে সরকার একদিকে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের আশা দেখাতে চেয়েছে, অন্যদিকে সামাজিক খাতে ব্যয় বাড়িয়ে রাষ্ট্রের মানবিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু বাজেটের প্রকৃত মূল্যায়ন তার আকার দিয়ে হয় না। প্রশ্ন হলো, এই অঙ্কের ভেতরে কি দর্শন আছে, কি বাস্তবতা আছে এবং সবচেয়ে বড় কথা, বাস্তবায়নের সক্ষমতা কতটুকু আছে। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে একটা জটিল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ, ব্যাংক খাতের দুর্বলতা, বিনিয়োগ স্থবিরতা এবং রাজস্ব আহরণের সীমাবদ্ধতা অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি বাজারের অস্থিরতা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন বাস্তবতা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চাপ তৈরি করছে। এই বাস্তবতায় সরকার যে বাজেট দিয়েছে সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি। শিক্ষা খাতে 1,22,000 কোটির বেশি এবং স্বাস্থ্য খাতে প্রায় 70,000 কোটি টাকার বরাদ্দ নিঃসন্দেহে একটা ইতিবাচক বার্তা। বহু বছর ধরেই অর্থনীতিবিদরা বলে আসছেন, বাংলাদেশ অবকাঠামোতে বিনিয়োগ করেছে কিন্তু মানব সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সড়ক, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র দৃশ্যমান উন্নয়ন দেখায়, কিন্তু একটা দেশের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা নির্ভর করে তার মানুষের দক্ষতা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উপরে। নাগরিকরা এই সেবাগুলো পাচ্ছে কিনা তার উপরে। অতএব শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৃদ্ধি কাগজে কলমে স্বাগতযোগ্য, তবে এখানেও মূল প্রশ্ন বাস্তবায়ন। বরাদ্দ বাড়ানো সহজ, কার্যকর ব্যয় নিশ্চিত করা কঠিন। আমাদের অভিজ্ঞতা বলে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বড় অংশই অনেক সময় ব্যয় করা যায় না অথবা কাঙ্ক্ষিত ফল দেয় না। হাসপাতাল হয় কিন্তু চিকিৎসক থাকে না, স্কুল হয় কিন্তু শিক্ষার মান বাড়ে না। তাই বাজেটের সাফল্য নির্ভর করবে অর্থ বরাদ্দের চেয়ে অর্থ ব্যবহারের দক্ষতার ওপর। কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে কৃষির সম্পর্ক এখনও অত্যন্ত গভীর। কৃষিকে কেবল উৎপাদনের খাত হিসেবে দেখলে ভুল হবে। এটা কর্মসংস্থান, খাদ্য সরবরাহ এবং রাজনৈতিক স্থিতিশীলতারও ভিত্তি। সুতরাং কৃষিতে বাড়তি বিনিয়োগ এবং কৃষি পণ্যে কর ছাড়ের সিদ্ধান্ত বাজারকে কিছুটা স্বস্তি দিতে পারে। চাল, ধান, আলু, পেঁয়াজ, চিনি ও ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে উৎসে কর কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য ইতিবাচক বার্তা। বাংলাদেশে মূল্যস্ফীতির সবচেয়ে বড় অভিঘাত পড়ে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের উপর। যাদের আয়ের বড় অংশ খাদ্য ব্যয়ে চলে যায়, তাদের জন্য বাজারের সামান্য স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। বাজেট এখানে একটা রাজনৈতিক সংকেত দিয়েছে। সরকার অন্তত কাগজে কলমে ভোক্তার চাপ কমাতে চায়। তবে অর্থনীতির আরেকটা বাস্তবতা হলো রাজস্ব। রাষ্ট্র যদি ব্যয় বাড়াতে চায় তবে তাকে আরও আয় বাড়াতে হবে। আর এখানেই বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা। আমাদের কর জিডিপি অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম। অর্থাৎ রাষ্ট্র ব্যয় বাড়াতে চায় কিন্তু আয় বাড়ানোর সক্ষমতা সীমিত। এই বাজেটে প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রশ্ন হলো, এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত? বাংলাদেশের ইতিহাস বলছে প্রায় প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্য ও বাস্তব অর্জনের মধ্যে বড় ফারাক থাকে।
কর প্রশাসনের দুর্বলতা, কর ফাঁকি, সীমিত করজাল এবং অনানুষ্ঠানিক অর্থনীতির ব্যাপকতা এই সমস্যাকে দীর্ঘস্থায়ী করেছে। ফলে রাজস্ব লক্ষ্য পূরণ না হলে উন্নয়ন ব্যয় কাটছাঁট করতে হয় এবং ঋণের উপর নির্ভরতা বাড়ে। বাজেট ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। শতাংশের হিসেবে এটি নিয়ন্ত্রিত মনে হলেও এর অর্থ হলো রাষ্ট্রকে বিপুল পরিমাণ ঋণ নিতে হবে। ঋণ সবসময় খারাপ নয়, কিন্তু ঋণের অর্থ যদি উৎপাদনশীল খাতে না যায় তবে তা ভবিষ্যতের বোঝা হয়ে দাঁড়ায়। এই বাজেটের সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটা হলো সঞ্চয়পত্রে কর বৃদ্ধি। বাংলাদেশের সঞ্চয়পত্র কেবল একটা বিনিয়োগ মাধ্যম নয়, এটা বহু অবসরপ্রাপ্ত মানুষ, বিধবা নারী, মধ্যবিত্ত পরিবার এবং নির্দিষ্ট আয়ের মানুষের নিরাপত্তা বলয়। উৎসে কর 5% থেকে 10% উন্নীত হওয়ার অর্থ হলো তাদের হাতে কম টাকা পৌঁছবে। অর্থনীতির ভাষায় এটা রাজস্ব আহরণের একটা সিদ্ধান্ত, কিন্তু সমাজনীতির ভাষায় এটা মধ্যবিত্তের ওপর অতিরিক্ত চাপ। গত কয়েক বছরে মূল্যস্ফীতি, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয় এবং জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তাতে মধ্যবিত্ত প্রতিদিনই এমনিতেই চাপে রয়েছে। ফলে বাজেটের এই অংশ নিয়ে প্রশ্ন থাকাই স্বাভাবিক। অন্যদিকে ফ্রিল্যান্সার, স্টার্টআপ উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য কর সুবিধা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত চাকরির পাশাপাশি ডিজিটাল অর্থনীতি, দূরবর্তী কাজ, ফ্রিল্যান্সিং এবং ক্ষুদ্র উদ্যোক্তারা নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। তাদের জন্য কর স্বস্তি দেওয়া মানে ভবিষ্যতের অর্থনীতিকে উৎসাহ দেয়া। এখানে একটা বড় ইতিবাচক দিক হলো কর নীতিকে কিছুটা পূর্বানুমানযোগ্য করবার চেষ্টা। বিনিয়োগকারীরা সাধারণত করের হার কত সেটির চেয়ে বেশি গুরুত্ব দেয় করনীতির স্থায়িত্বকে। অনিশ্চয়তা বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু, তাই নীতিগত ধারাবাহিকতা বিনিয়োগ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। তবে বাজেটের আরেকটা প্রশ্নবিদ্ধ অংশ হলো কালো টাকা সাদা করবার সুযোগ। বাংলাদেশের ইতিহাসে প্রায় প্রতিটি সরকার কোনো না কোনো সময় এই পথ বেছে নিয়েছে। যুক্তি দেওয়া হয় এতে অর্থনীতি সচল হবে এবং বিনিয়োগ বাড়বে, কিন্তু বাস্তবতা হলো এটি সৎ করদাতাদের জন্য ভুল বার্তা তৈরি করে। যারা নিয়ম মেনে কর দেয় তাদের কাছে এটি ন্যায় বিচারের প্রশ্ন হয়ে দাঁড়ায়। একটা রাষ্ট্র যখন আইন মেনে চলা নাগরিক ও আইন ভঙ্গকারী নাগরিককে প্রায় একই সুবিধা দেয় তখন করনৈতিকতার ভিত্তি দুর্বল হয়ে পড়ে। বিনিয়োগের জন্য আস্থা প্রয়োজন, কিন্তু সেই আস্থার অন্যতম ভিত্তি হলো ন্যায়সঙ্গত নীতি। সবশেষে এই বাজেটকে শুধুমাত্র একটা অর্থনৈতিক দলিল হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে একটা রাজনৈতিক বাজেটও, কারণ সরকার একদিকে সামাজিক সুরক্ষা বাড়িয়েছে, অন্যদিকে প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বার্তা দিয়েছে। একদিকে ভোক্তাকে স্বস্তি দিতে চেয়েছে, অন্যদিকে বিনিয়োগকারীকে আশ্বস্ত করবার চেষ্টা করেছে। একদিকে কৃষককে গুরুত্ব দিয়েছে, অন্যদিকে প্রযুক্তি ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় সমস্যা হলো কখনো অঙ্ক ছিল না, সমস্যা ছিল বাস্তবায়ন। আমরা বহু উচ্চাভিলাষী বাজেট দেখেছি, অনেক বড় প্রতিশ্রুতিও শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই: তার জীবন কি বদলেছে? যদি শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ শ্রেণীকক্ষে পৌঁছয়, যদি স্বাস্থ্য খাতের অর্থ হসপিটালের বেডে পৌঁছায়, যদি কৃষকের কাছে সহায়তা পৌঁছায়, যদি বিনিয়োগের ঘোষণাগুলো কারখানার ধোঁয়ায় রূপ নেয়, যদি সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি মানুষের জীবনে নিরাপত্তা আনে, তবেই এই বাজেট সফল হবে। রাষ্ট্রের ইতিহাসে বাজেট কেবল সংখ্যার খেলা নয়, এটা বিশ্বাসের দলিল। সরকার নাগরিককে একটা প্রতিশ্রুতি দেয় আর নাগরিক সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। 2026-27 অর্থ বছরের বাজেটও সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। অঙ্ক বড় হয়েছে, প্রত্যাশাও বড় হয়েছে। এখন দেখবার বিষয় বাস্তবতা সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারে কিনা। কারণ শেষ পর্যন্ত বাজেটের সাফল্য সংসদের করতালিতে নয়, বাজারের দামে, হাসপাতালের সেবায়, শ্রেণীকক্ষের মানে এবং
মানুষের মুখের হাসিতে মাপা হয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।